ইলাস্ট্রেটরে চলে আসি। সো এখানে ইলাস্ট্রেটর আসলাম, আসার পরে এখন আমরা এখানে যাই A4 সাইজে। সো আমরা A4 সাইজে ক্লিক করলাম। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ডিফল্ট কিছু সাইজ পাবেন। এছাড়া যদি আপনার ডিফল্ট কোনো সাইজ নাও থাকে, যেমন আপনি যদি CS6 চালাতেন, তাহলে একেবারে ফটোশপের মতোই পুরো ইন্টারফেসটা চলে আসতো, এরকম সাইজের পেজটা চলে আসতো না। সো এখান থেকে আপনি ডিফল্ট পেজগুলো নিতে পারেন, অথবা ক্রিয়েট নিউ থেকে পেজ নিতে পারেন, বা ওপেন থেকে পেজ নিতে পারেন। সো এইভাবে চলে আসলো আপনার পেজটা। সো আপনি যদি কোনো নাম দিতে চাইতেন, তাহলে সেটাও দিতে পারবেন। কোনো, এখানে সবকিছুই আছে। সো এটা হচ্ছে কি আপনার, আমরা দেখতে পাচ্ছি যে সিসি যেটা 2020 সেটার আপডেটটা। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই 2020-তে কিছু টুলস তারা গায়েব করে দিছে। যেমন ধরেন, এখানে আগের একটা টুলস ছিল, যে টুলস হচ্ছে ম্যাজিক টুল। সেই ম্যাজিক টুলটা এটার ভিতরে নাই। সো লেটেস্ট ভার্সনে কিছু আপডেট করছে, তো যার ফলে তারা কিছু টুলস কমায় দিছে। এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লাগেনি, কারণ ম্যাজিক টুলটা আমার অনেক প্রয়োজনীয় একটা টুলস ছিল। আচ্ছা, সো সেম ভাবে ফটোশপের মতোই এখানে ইলাস্ট্রেটরেও আপনারা এই প্যানেলগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এই প্যানেলগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটা কাজ করি আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো ফটোশপের মতো একেবারে ইলাস্ট্রেটরটা আপনারা ইন্টারফেসটা চলে আসলো। এবারে আমরা ফটোশপ, এই পাশে আমাদের কি থাকে, মেনু বার থাকে। এই রাইট সাইডে হচ্ছে গিয়ে প্যানেল, উপরে মেনু, লেফট সাইডে কি টুলস বার থাকে, ফটোশপে যেরকম থাকে ইলাস্ট্রেটর সেম। কিন্তু আমরা ফটোশপে কি করি, নিজেদের মতো একটু কাস্টমাইজ করে তারপরে হচ্ছে গিয়ে পাথ আর লেয়ার রেখে বাকিগুলো সব কেটে ফেলি, তারপরে কাজ করি। তো ইলাস্ট্রেটরের ব্যাপারটা হয়েছে কি, ইলাস্ট্রেটরে অনেক কিছুর প্রয়োজন পড়ে, আর্টবোর্ডের প্রয়োজন পড়ে, লেয়ার্স যদি লাগে প্রয়োজন পড়ে, অ্যাকশনের দরকার পড়ে না, অ্যাকশনটা ফালাই দিতে পারি আমরা, যেটা যেটা দরকার পড়ে না। তারপরে এখান থেকে আপনি অনেক কিছুই ফালাই দিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে আর্টবোর্ড লেয়ার এগুলো আপনি রাখতে পারেন। হ্যাঁ, তো এই সবকিছু যদি আপনি ফালায় দেন, তাহলে সেম ভাবে উইন্ডোজের মধ্যেই আপনি সবকিছু আবার পাবেন, যেভাবে আমরা ইলাস্ট্রেটরে পেতাম। তো এখন মনে করুন যে আপনি যদি এই সবকিছু ফালায় দিলেন, এখন আপনি চাচ্ছেন যে না, আমি কিছু ফালাবো না, আমি একেবারে নতুন ভাবেই কাজ করতে চাই। সেক্ষেত্রে উইন্ডোজে যাবেন, ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনারা রিসেট দিয়ে দিবেন। যে রিসেট, আপনি যে ওয়ার্ক স্পেসে কাজ করেন, আমি আমার ইলাস্ট্রেটরে যে স্পেসে কাজ করি সেটার নাম হচ্ছে আমার নামেই আর কি। তো আমি রিসেট দিয়ে দিলাম, রিসেট দিলে আবার সবকিছু চলে আসবে। সো আপনি আপনার নামে কিভাবে একটা ওয়ার্ক স্টেশন তৈরি করবেন, তাহলে আপনাদেরকে যেতে হবে এখান থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক ক্লিক করতে হবে। তো এখানে আপনি আপনার নাম দিয়ে ওকে দিয়ে দিলেই ওয়ার্ক স্পেসটা আপনার নামে হয়ে যাবে। এই যে দেখেন, কর্নারে আমার নাম আছে। সো ইলাস্ট্রেটরে আপনি আপনার নামেই কাজ করতে পারবেন। এবারে দেখেন, এই সাইডে টুলস আছে, এক একটা টুলসের এক এক ধরনের ব্যবহার। হ্যাঁ, সো এখানে আমাদের সব ধরনের টুলসগুলো লাগবে না, আমরা ম্যাক্সিমাম কিছু টুলস নিয়ে কাজ করব। যেমন ধরেন, আমাদের সিলেকশন টুলসগুলো নিয়ে কাজ করব, পেন টুলটা প্রয়োজন পড়বে, আমাদের রেক্টিঅ্যাঙ্গেলের কিছু টুলস প্রয়োজন পড়বে, আমাদের ব্রাশ টুলটা থেকে টুলসের প্রয়োজন পড়বে, টাইপ টুলটা প্রয়োজন পড়বে। সো যেমন ধরেন, এখানে সিলেকশনে আমাদের এই দুইটা টুলসই প্রয়োজন পড়বে, আর এখানে পেন টুলটা প্রয়োজন পড়বে, অ্যাঙ্কারটা প্রয়োজন পড়বে, এই টুলসটা আর প্রয়োজন নাই। আবার এখানে রেক্টিঅ্যাঙ্গেলটা প্রয়োজন পড়বে, এখানে পেইন্ট ব্রাশটা সাধারণত খুব কম লাগবে, টাইপ টুলের মধ্যে এই একটা টুলস প্রয়োজন পড়বে বিশেষ করে, বাকিগুলো প্রয়োজন পড়ে। এখানে আবার আমাদের এই যে রোটেট টুলটা প্রয়োজন পড়বে, তারপরে রিফ্লেক্ট, শের টুল, এগুলো প্রয়োজন পড়বে। সেগুলোর ব্যবহারটা আমি একটু দেখাবো আপনাদেরকে, কিভাবে এগুলোর ব্যবহারটা করতে হয়। আচ্ছা, আরিফ কি দিছেন? হ্যাঁ, স্ক্রিনশট উঠে যাচ্ছে নাকি? স্ক্রিনশট দিচ্ছেন, আচ্ছা সমস্যা নেই। সো এই তো, এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা একটা একটা করে টুলসের একটু ব্যবহারগুলো একটু শিখে আসি। যেমন ধরেন, আমি প্রথমে রেক্টিঅ্যাঙ্গেল টুলসটা নিলাম। রেক্টিঅ্যাঙ্গেল টুলসের কাজ হচ্ছে কি, কোনো একটা ঘর নেয়া।
সো ঘর নেয়ার মধ্যে একটা চতুর্ভুজ নিলাম, সেখান থেকে আপনি চাইলে স্ট্রোক দিয়ে চারো সাইডে কালার করে ফেলতে পারবেন। আবার হচ্ছে গিয়ে আপনি ভিতরে ফিল করতে চাইলে এখান থেকে এই ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে কালার ছিল ফটোশপে, এখানে হচ্ছে গিয়ে কি ফিল আর হচ্ছে গিয়ে স্ট্রোক। ফটোশপে উপরেটা ছিল ফোরগ্রাউন্ড আর নিচেটা ছিল ব্যাকগ্রাউন্ড, আর ইলাস্ট্রেটরের উপরেটা হচ্ছে ফিল আর নিচেটা হচ্ছে স্ট্রোক। সেই ফিল আর স্ট্রোক এখানেও পাওয়া যায়। স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে কি সাইডের যে বর্ডার গুলো, সেই বর্ডার। আচ্ছা, কথা হচ্ছে কি জুম করার যে বিষয়টা, জুম করা একেবারে ফটোশপের মতোই। আপনি সুন্দরভাবে ফটোশপে যেভাবে কন্ট্রোল স্পেস ধরে ক্লিক করে জুম করছেন, ইলাস্ট্রেটরও সেম ভাবে আপনি জুম করতে পারতেছেন। আন্ডুর যে ব্যাপারটা হইছে, আপনি ফটোশপে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু দিতেন, কিন্তু এখানে শুধু কন্ট্রোল জেড দিয়ে স্যার আন্ডু দিবেন। একবার বেসিক বেসিক দেখাচ্ছেন? হ্যাঁ, একটু মানে একটু আগে থেকে ঝালাই দিচ্ছি আর কি, রিমাইন্ড করার জন্য। আচ্ছা আচ্ছা। কারণ ওই যে ফ্লায়ার ডিজাইনটা শিখাবো, তো তো ফ্লায়ার ডিজাইনটা যদি শিখাই তাহলে এই ধরনের কিছু বেসিক থেকে আমি চাচ্ছি শিখাতে, যার ফলে আপনারা পুরো পূর্বে নতুন করে কিছু মনে করতে পারছেন না। কারণ যার যার সাউন্ডের প্রবলেম হচ্ছে আমি তাদেরকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, সো এইভাবে আমরা ইলাস্ট্রেটরের বিভিন্ন শেপ নিতে পারি। এখানে স্টার টুল আছে, স্টার টুলকে যদি আমি এভাবে টান দিই, তারপর স্টার টুলকে আমি আরো অনেক ধরনের অ্যাঙ্গেলে তৈরি করতে পারছি। আর সিলেকশন টুলের যে বিষয়টা হচ্ছে কি, একটা হচ্ছে সিলেকশন টুল। নর্মালি সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করে ফেলে, আর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা সিঙ্গেল পয়েন্টকে সে ডিরেক্টলি সে কি করছে ধরতে পারতেছে। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আর কি ইলাস্ট্রেটর এইগুলোতে থাকে। এরপরে এই ধরনের মেনুগুলো কোথায় প্রয়োজন পড়ে? মেনুগুলো প্রয়োজন পড়ে যেমন এখান থেকে কালার মোডের জন্য মেনু প্রয়োজন পড়তে পারে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে একটা ব্রাশের একটা শেপ চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে মেনু প্রয়োজন পড়তে পারে, প্যানেল যেটাকে বলে। সিম্বলস দরকার পড়লে আপনি এখান থেকে চাইলে একটা সিম্বলস এখানে নামাই নিয়ে আসতে পারবেন। কোনো একটা ডিজাইন আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারতেছেন। এরপরে আপনি আমি আন্ডু দিলাম, এবার যদি আমি রিডু দেই তাহলে কন্ট্রোল শিফট জ্যাট দিলে আবার রিডু হয়ে যাচ্ছে, মানে কন্ট্রোল জ্যাটে হচ্ছে গিয়ে আন্ডু আর কন্ট্রোল শিফট জ্যাটে হচ্ছে গিয়ে রিডু হয়ে যাচ্ছে। সেখানে দেখেন স্ট্রোক পাচ্ছেন, আপনি গ্রেডিয়েন্টের যে অপশনটা সেটা পাচ্ছেন, ট্রান্সপারেন্সির কিছু অপশন পাচ্ছেন। সেগুলো ওভারঅল কি হয়, এই মেনুগুলোর প্রয়োজন পড়ে, প্যানেলগুলোর প্রয়োজন পড়ে। আর মেনু বার থেকে তো আমাদের সচরাচর ফটোশপে যেরকম এরকমই, কোনো কিছু সেভ দিতে গেলে, এক্সপান্ড করতে গেলে, কোনো কিছু স্পেল চেক করতে গেলে, কোনো টাইপে গিয়ে যদি আমি কোনো কেস চেঞ্জ করতে চাই, আপার কেস লোয়ার কেস করতে চাই, ইফেক্টে গিয়ে আমি যদি স্টাইলিশ কোনো শ্যাডো দিতে চাই, হ্যাঁ, তাহলে এখান থেকে প্রয়োজন পড়বে। সিলেক্টে গিয়ে যদি আমি ইনভার্ট করতে চাই, সো এরকম ভাবে সেম ভাবে আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটর একেবারে সেম কাছাকাছি, জাস্ট ফাংশনগুলো তো একটু আলাদা। আপনি মনে করেন যে ড্রাইভিং শিখলেন, এখন আপনি চালান বাস গাড়ি, এখন আপনাকে যদি ট্রাকে উঠাই দিতে হয়, তখন কিন্তু আপনার সবকিছুই সেম আছে, বাট একটু কিছু চেঞ্জ থাকে আর কি। সো তখন কি হবে, আপনি ইজিলি কিন্তু ট্রাকটা দু একদিনের মধ্যে চালাতে পারবেন, যদি কারো কেন পারবেন, কারণ আপনি অলরেডি বাস চালাতে পারেন। বিষয় রয়েছে এরকম, ফটোশপ ইলাস্ট্রেটর দুই চাচাতো মামাতো ভাই। এখন তাদের কিছু চেঞ্জ আছে, যেমন ফটোশপ ইমেজ এডিটিংটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, আর ইলাস্ট্রেটরের এটাকে ভেক্টরগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই যে ডিফারেন্সটাই এখানে। তো প্রথমে আমি একটি ফ্লায়ারের একটি রেক্টেঙ্গেল দিব, এখানে আমাদেরকে শেপগুলো বুঝতে হবে যে কোথায় কি দরকার পড়তেছে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এরকম একটা শেপ দরকার, সো আপনাকে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্টের স্যাম্পল অনুযায়ী যে আসলে সে কি চাচ্ছে, তার এই ধরনের কিছু শেপ তৈরি করতে হবে ফার্স্টে, অর্থাৎ ডিজাইনটাকে আপনাকে দাঁড় করাতে হবে। এরপরে আপনি ম্যাটেরিয়ালস গুলো দিবেন। তো আমি প্রথমে একটা শেপ নিলাম, এই শেপটার কালারটা আমি এইটার কালারটা দিয়ে দিলাম। এরপরে দেখেন বাকি যে শেপগুলো আছে, এই যে এখানে একটা নেক্সট আইকন আছে এখানে, যেটা হচ্ছে কি আপনার ত্রিভুজের মতো। সো এইগুলো কিভাবে বানায়, এগুলো বানানোর জন্য আমাদের এই যে রেক্টেঙ্গেলটা আছে, পলিগনাল টুলটা নেই, এবারে আমি অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখেন যে একটা ত্রিভুজ চলে আসলো। তো এবার এটাকে আপনি একেবারে সমান্তরাল ভাবে ছেড়ে দেন।
একেবারে সমান্তরাল ভাবে আমি ত্রিভুজটাকে নিলাম। নেওয়ার পর এটার কালার নেন একটা রেড। রেড নেওয়ার পরে অল্টার ধরে একটা ডুপ্লিকেট করলাম। অল্টার ধরে একটা ডুপ্লিকেট করে এরপরে জাস্ট কন্ট্রোল ডি। তো এরকম একটা নেক্সট বাটন হয়ে গেল আমাদের। এবারে দেখেন এটার ভিতরে একটা বিল্ডিং আছে। সো আমরা সেই ক্ষেত্রে একটু বিল্ডিং নিয়ে আসি। বিল্ডিং বা সিটি, ইউএস সিটি লিখে সার্চ দিই। সো ইউএস সিটিটা চলে আসলো এরকম কিছু। সো এটা আপনার একটু বেশি সুন্দর লাগতেছে। সেরকম আমি একটা সিটি নিয়ে আসলাম। হ্যাঁ, এবার দেখেন আমি চাইলে এটাকে দুই ভাবে বসাতে পারি। আচ্ছা, এই যে আমাদের যে রেক্টেঙ্গেল আছে এটাকে আমি লক করে দিব। সো লক করার জন্য আমাকে যেতে হবে অবজেক্ট থেকে লক। এটা কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে যায়। সো লক করলাম, এখন আর এটা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে না। সো আমি এইটাকে একটা গ্রুপে দিয়ে দিব, এই সবগুলোকে একটা গ্রুপে দিয়ে দিলাম সিলেক্ট করে। সো দেখেন এখন আমার এটা একটা গ্রুপ হয়ে গেল। সো রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করা যায়, আবার হচ্ছে কি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপও করা যায়, এইভাবেই। এবারে আমি আবার কন্ট্রোল টু দিয়ে আনলক করে দিলাম এটাকে। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক, কন্ট্রোল টু দিয়ে আনলক, আর কন্ট্রোল অল্টার টু দিয়ে, কন্ট্রোল টু দিয়ে লক আর কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক হয়ে যায়। সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফাইলে এখান থেকে ড্র মুডসে যাই। ড্র মুডস থেকে ড্র ইনসাইডে ক্লিক করি। এরপরে ফাইলে গিয়ে প্লেসে ক্লিক করি। এবারে আপনি ডাউনলোডসে যান, দেন এই ছবিটা ক্লিক করেন। এবারে আমি ড্র নর্মাল করে দিলাম। হলো ওই যে সেম ভাবে ওই জায়গাটায় এই সিটিটা বসে গেল। পরবর্তীতে এখন আমাদেরকে এই যে উপরের রেক্টিঅ্যাঙ্গেলের সাইজটা তো অলরেডি নিয়ে আছে, মানে রেক্টিঅ্যাঙ্গেল কালারটা, এখন জাস্ট আমরা এখান থেকে ওই সাইজটা আবার নতুন করে বসাই দিলাম। দেন অপাসিটিটা কমাই দেন, 70% দিয়ে দেন। তাহলে কিন্তু সেম সিস্টেমে হয়ে গেল। এবার এগুলোকে একটু ছোট করেন। ছোট করে আমি এটাকে এই যে এখানে দিয়ে দিলাম, এটা সবার উপর উঠাই দিলাম। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি উপর উঠে দিলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে এখান থেকে আপনার ধরেন আমি এটাকে উপর উঠাতে চাচ্ছি, তাহলে রাইট বাটনে ক্লিক করতে হবে। এবার অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তাহলে কি হলো, উপরে উঠে গেল। আচ্ছা, এবারে আমি আরো কয়েকটা ত্রিভুজ শেপ নিব। তার আগে আমি এখান থেকে পেন টুলের মাধ্যমে
একটা ড্রয়িং করব, এই যে এই ড্রয়িংটা করতেছি, সেটা কালারটা নিব হচ্ছে কি আমি রেড। এরপরে আমি এরকম কিছু শেপ নিতে থাকবো পর্যায়ক্রমে। তো এখানে ত্রিভুজের অনেকগুলো শেপ রয়েছে। সেই ত্রিভুজের, এটা আসলে এই যে এখান থেকে পুরোটা একটা শেপই নিছিল। হ্যাঁ, তো আমরা এইভাবে একটু বুঝেও কাজটা করতে পারি, পুরো একটা শেপও নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা পলিগনালে যাই, পলিগনালে গিয়ে একটা শেপ নিতে হবে। তো একটা শেপ নিলাম, এবার এটাকে ছোট করে দিই। তো এখন যে মজার বিষয়টা হচ্ছে যে আপনার এইটার কিন্তু এই সাইডে অপাসিটি কমানো। তো আমরা যদি এটার অপাসিটি কমাতে যাই, তাহলে তো প্রবলেমটা শুরু হবে, তাই না? কারণ কি, কারণ হচ্ছে কি দুইটা তো একত্রিত না, মানে দুইটা তো মানে দুইটা তো আর কি একত্রিত দেখেই তো আপনার জিনিসটা আর কি করা কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিভাইড করতে হবে। এবারে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ধরনের সমস্যা যদি হয়ে যায়, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই কণাটাকে ধরে আপনি একেবারে সাইডে চাপাই দিতে পারতেছেন। এবারে এই যে রেক্টিঅ্যাঙ্গেলটা আছে আর এই রেক্টিঅ্যাঙ্গেলটা, দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে খুঁজে বার করেন ডিভাইড, পাথ ফাইন্ডার খুঁজে বের করেন, পাথ ফাইন্ডার। আবার নিচে থাকে। এই যে পাথ ফাইন্ডার, এখান থেকে দিতে হবে ডিভাইড। এরপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, দেন এখান থেকে ক্লিক করে এটাকে অপাসিটি কমা দিতে হবে। ব্যাস, হয়ে গেল, এটা অপাসিটি কমে গেল। সো ডিভাইড আর একবার একটু দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আমি কি করলাম, এই ডিভাইডটা করার জন্য আমি প্রথমে ওই যে এখানে আমার একটা রেক্টিঅ্যাঙ্গেল আছে অলরেডি, যেটার জন্য আমি শেপটা নিয়েছিলাম, সেই হ্যাঁ রেক্টিঅ্যাঙ্গেলটা হ্যাঁ। প্রথমে আমি সিলেক্ট করে ধরলাম। এরপরে আমার ত্রিভুজটাকে ধরলাম, শিফট ধরে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার ও, পরে এবারে আমি ডিভাইডে ক্লিক করলে এটা পুরোটা ডিভাইড হয়ে গেছে, মানে এই শেপগুলোর প্রত্যেকটা কর্নার থেকে সে ভাগ হয়ে গেছে। ও, ফলে ভাগ বুঝ- হয়ে যাওয়ার পরে এখন সে আনগ্রুপ করে দিলেই আসলে সে পার্মানেন্টলি ভাগ হয়ে যাবে। সো আনগ্রুপ করে দেওয়ার পরে এবারে আমি সিলেক্ট করতে পারছি ইন্ডিভিজুয়ালি ওই এরিয়া, দেন অপাসিটি আমি কমা দিতে পারছি। লাড়া লাইগা ইয়ে হয়ে গেছে, নিতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কণাটাকে ঠিক করে নিলাম। এখান থেকে আমি 70% করে দিই। এবারে আমি আর একটা ত্রিভুজ নিব এখান থেকে, মাথাটা বাস, একটা ত্রিভুজ নিয়ে শিফট ধরে আমি ঘুরাই দিতে পারি, তাহলে সমান্তরাল ভাবে ঘুরে গেল। এবারে আমি এটাকে এই যে এই কর্নারে দিয়ে দিব। এখন দেখেন কর্নার দিয়ে এটার পার্সেন্টেজ করে দিব হচ্ছে গিয়ে 70%। তো 70% করে দেওয়ার পরে এখন ওই যে বাইরের যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দিব। এই বাইরের গুলো ডিলিট করার জন্য আবার যেটা করতে হবে, ইরেজ টুল ব্যবহার করতে হবে। তো আপনি বাইরের গুলো ইরেজ টুলের মাধ্যমে ডিলিট করে দিতে পারছেন।
এখানে আমি ম্যানুয়ালি নিব পেন টুলের মাধ্যমে। যেমন ধরেন এখান থেকে আমি লম্বা করে শিফট ধরে নিলাম, আবার হচ্ছে কি এখান থেকে আমি শিফট ধরে আমি এই জায়গাটা নিলাম, আমি ম্যানুয়ালি নিলাম তা যাতে করে আমার এই কর্নারগুলো সেম থাকে। এরপরে আমি এটাকে সিলেকশন টুল দিয়ে ধরে অপাসিটি কমা দিব 70%। তো বাইরের গুলাকে আমি চাইলে ইরেজ টুল দিয়ে কেটে দিতে পারি, অথবা যেহেতু আমি ইয়ে নিছি আমি বড় বড় পাত করতে পারতাম। সো অল্টার ধরে আমি ইরেজ করতেছি, বাস কেটে যাচ্ছে। কাছে যান, কাছে গিয়ে একেবারে বরাবর আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনার কেটে যাবে। ব্যাস কেটে গেল। অল্টার ধরে আপনি এভাবে টান দিয়ে করলেই এটা কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে। এটা গেল একটা। এরপরে এরকম ভাবে আরো কয়েকটা আমি একবারে নিয়ে রাখলাম। আপনি যদি এটাকে রোটেট করতে চান, তাহলে আপনি যদি ওদিকে ঘুরে দিতে চান, তাহলে আপনি রিফ্লেক্ট করতে পারবেন। সো রাইট বাটনে ক্লিক করে আপনি যদি চান তাহলে এই যেখান থেকে ইয়ে ট্রান্সফারে যান, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আপনি যেখানে ভার্টিক্যাল টুল আছে ভার্টিক্যাল থেকে আপনি ওকে দিয়ে দিলে এটা এদিকে ঘুরে গেল। সো এরকম অনেক অপশন আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারতেছেন অলরেডি, আপনারা হয়তো বা এগুলো সম্পর্কে অবগত থাকবেন বেসিকটা। আচ্ছা, সো মোটামুটি এরকম একটা শেপ দিলাম। এবারে আমি এখান থেকে একটা শেপ দিব, শিফট ধরে শিফট ধরে এই পর্যন্ত নিলাম। এখানে একটা ক্লিক, এই যে একটা ক্লিক। আই ড্রপার টুলটা নেন, আই ড্রপার টুলটা নিয়ে এই কালারটা দিয়ে দিলাম। একটা মকআপটা খুব হুম। মকআপটা খুব সুন্দর। ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই জন্য এই মকআপটা নিছি। এই মকআপটা একটা কর্পোরেট লেভেলের মকআপ। সো আমরা এই মকআপটাকে কিভাবে এই ধরনের মকআপগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি সেটা দেখাবো। বাকি যা আছে সব লেখালেখি। একটা আরেকটা শেপ আছে এখানে, আর লাইন টুল আছে। সিম্পল, একেবারে সিম্পল। সো এখান থেকে আপনি যে লাইন টুলটা নিতে পারেন, এই যে লাইন সিগমেন্ট আছে। লাইন টুলের চাইতে পেন টুল দিয়ে এই জিনিসটা করতে বেশি মজা লাগে। তো এটার এখন এই পেন টুল দিয়ে এটা নিলাম। এবারে আপনি মনে করেন যে এটার স্ট্রোকটা বাড়ায় দিতে হবে, রেড দিয়ে দিতে হবে। শিফট ধরে আরেকটা ডুপ্লিকেট করলাম। এটাকে সাইডে নিয়ে আসি এবার কাছে।
সো মোটামুটি আমাদের কাছাকাছি হয়ে গেল। এবারে আমি একটা বক্স নিলাম চতুর্ভুজ এবং এটাকে আমি এভাবে ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেন এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করে এবং শিফট ধরে বরাবর আরেকটা কপি করলাম। এটার ভিতরে আমরা মানুষের ছবি বসাই দিব এটার ভিতরে। তো আমাদের ডিজাইনের বেসিক পর্যায়টা শেষ মোটামুটি। এবার আমরা শুধু লেখালেখিগুলো শুরু করব। সো আপনি এখানে লিখতে পারেন যে, প্রথমে লিখতে পারেন যে আওয়ার কোম্পানি। আচ্ছা, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি সবকিছু ডিজাইনটা আগে করার উদ্দেশ্য হলো যে এই ডিজাইনটাকে লক করে দেয়া যাবে। তো সবগুলোকে সিলেক্ট করে এবার অবজেক্টে গিয়ে লক করে দেন। তাহলে আপনার আর ঝামেলা হবে না। এখন আপনি শুধু এটার ভিতরে মানে আপনার ডিজাইনগুলো লেখালেখিগুলো বসায় দিবেন। ওয়ান টু জয়েন, আমি একটা স্লোগান লিখলাম ওয়ান টু জয়েন। এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন। সো অলরেডি আপনার যেটা আছে সেটাই আপনি ইউজ করেন। এরপরে আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারছেন, চাইলে এটার একটু সাইজটা বাড়ায় দিতে পারতেছেন। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। এটাকে ডুপ্লিকেট করলাম অল্টার ধরে। ডুপ্লিকেট করে আমি এটা ওদের মতো করেই লিখবো, কনফারেন্স বা আওয়ার মিটিং বা আওয়ার কোম্পানি। একটু বড় করে দিলাম, 30 করে দিলাম ওইটার চাইতে। এটা বোল্ড আসছে না, এটাকে আমি সেমি বোল্ড করে দিচ্ছি, মানে অর্ধেক বোল্ড থাকবে। এরপরে এখন আমরা চলে যাব লরেম ইপসামের কাছে। মনে আছে আপনাদের লরেম ইপসামের কথা? হ্যাঁ, খুব ভালো হয় মনে হয়। লরেম ইপসাম ছাড়া কিন্তু কিন্তু চলে না। অটোমেটিক আসছে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার এই সব এই ইলাস্ট্রেটরে অটোমেটিক আসতো যে অট- লরিং। হ্যাঁ, অটোমেটিক। হ্যাঁ, ইলাস্ট্রেটরও কিন্তু লরেম ইপসাম দিয়ে করা। ইলাস্ট্রেটরের সাথে কিন্তু লরেম ইপসামের একটা সম্পর্ক আছে আপডেটটায়। আপনি 2015-র পরে উঠলেই, 2015-র পরের যে কোনো ইলাস্ট্রেটর উঠলেই আপনি টেক্সটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক লরেম ইপসাম বসে যাবে। আচ্ছা দেখ, আচ্ছা আরেকটা বিষয়, আমি অলরেডি তো কপি করছি এখানে। আম, আমার যতটুকু মনে হয় যে এখানে কপি করা লাগে না, কারণ অলরেডি এটার ভিতরে লরেম ইপসাম অ্যাডজাস্ট করা আছে। তো আমি তো মনে ছিল না, এই জন্য কপি করতে গেছি। এভাবে আমি টান দিলাম। টান দেওয়ার পরে দেখছেন অটোমেটিকলি কিন্তু আমি কিন্তু কোনো পেজে ক্লিক করি নাই, হ্যাঁ, হ্যাঁ, তো অটোমেটিকলি মজা। অনেকগুলো লরেম ইপসাম চলে আসছে। সো এখন যদি আমি পেজে ক্লিক করি তাহলে অনেকগুলো বেশি বেশি লরেম ইপসাম আসবে। মানে অটোমেটিক পেস্ট করবো নাকি? হ্যাঁ, মানে আমি যখন প্রথমবার টান দিছি তখন অটোমেটিকলি আসছে, আপডেটটা এই জন্য। পরবর্তীতে আপনার যদি বেশি টেক্সটের প্রয়োজন পড়ে তখন আপনি ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে। ও, আনলক অল দিয়ে আমি এখান থেকে
বিল্ডিংটা আবার উজ্জ্বল হলো কিভাবে? এটা কি অপাসিটি বাড়াই দিচ্ছে? হ্যাঁ, অপাসিটিটা আমি মানে আন্ডু দিছিলাম আর কি। এটাকে ধরার জন্য আর কি, এই যে নিচের যে নেক্সট বাটনটা আছে না, এটাকে ধরার জন্য আর কি এই কাজটা করছি আর কি। এটাও আর কি ওই ওটার সাথে আর কি গায়েব হয়ে গেছিল, লক হয়ে গেছিল। এবারে আমি আবার একটু লক করে দিই। মানে লক না করলে কি হবে, আপনি আপনি কাজ করে মানে বিরক্ত হয়ে যাবেন। ও তো খেলে বেড়াবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি আওয়ার স্পিকারস। মানে নড়াচড়া বেশি করবে নাকি? সবগুলোই হ্যাঁ, হ্যাঁ, নড়াচড়া করবে? হ্যাঁ, রাইট, রাইট। সেম ভাবে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। এরপরে কিছু এটার সাথে কিছু লরেল দিয়ে দিচ্ছি। তো এবারে আমরা এটার ভিতরে দুইটা মানুষের ছবি বসাবো। তো যার জন্য আমাদেরকে কি করতে হবে, গুগলে গিয়ে ম্যান ফেস ওম্যান ফেস নিয়ে আসতে হবে। এবারে আমরা এখানে দিব 25 থেকে 26 সেপ্টেম্বর। সেমি বোল্ড করে দিলাম। আর এই পুরো লেখাটাকে আমি এখানে ভরে দিলাম। আর নিচেরটার মধ্যে থাকবে ডেট, 05 2020 সাল। রেগুলার সেপ্টেম্বরকে আমি রেগুলার। এরপরে কন্ট্রাক্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইমেল আইডি, এগুলো দিয়েই আপনার মনে করেন যে পুরো টেমপ্লেটটা রেডি করে ফেলানো যায়। তো আমরা ওগুলো আর লিখলাম না।
সো এবারে আমি ফটোশপটা ওপেন করি আর এটাকে আমি এআই ফাইলটা সেভ দিয়ে দিই। স্পেশাল ব্যাচ এবারে আমি সেভ ফর ওয়েবে গেলাম, কন্ট্রোল শিফট অল্টার এস, এখান থেকে আমি গেলাম 300। থেকে আমি সেভে গেলাম, সেভ দিলাম। এবারে আমরা ফটোশপে আসি, আমরা মকআপটা বানাবো। সো মকআপটা বানানোর জন্য প্রথমে এই ফাইলটাকে আমি ফটোশপে ওপেন করি। এবারে আমি একটা সাইজ নিব 2400 বাই 2400। সো 2400 বাই 2400 আমি একটা সাইজ নিব, 2400 বাই, এগুলো হচ্ছে কি মকআপের সাইজ, 2400 বাই 2400। এরপরে আইড্রপার টুলটা দিয়ে ব্রাশ অথবা ব্রাশ টুলটা দিয়ে একটা অফ হোয়াইট কালার নিলাম, যে কালারটা আমি পুরা পেজের মধ্যে দিয়ে দিব। পুরা পেজটার কালারটা এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার পেন টুলটা নিয়ে এখান থেকে আমি পাথ করা শুরু করব। সেম এরকম একটা মকআপ বানিয়ে ফেলতেছি আমরা। ডিরেক্ট পাথ করব না পাথ 1 নিব? হ্যাঁ, পাথ 1 নিয়ে পাথ করতেছি আর কি। পাথ 1 নিয়ে পাথটা করতেছি। মানে এই ধরনের আপনি যে ধরনের মকআপে আর কি বসাতে চান, ওই সেম ধরনের একটা মকআপ বানাতে চাইলে আর কি। এরপরে এই পাথটাকে সিলেকশন করে আমি এখান থেকে একটা ফেদার। ফেদার না, একটা সলিড কালার নিব, একটু হালকা ব্ল্যাকের মধ্যে নিলাম, ব্ল্যাকের মধ্যে নিলাম। এবারে দেখেন, এবারে কিন্তু আমার আর ওই অরিজিনালটাকে লাগতেছে না, ঠিক না? না, ওটাকে লাগতেছে না, ওই শেপে কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আসলে কি করতে হবে, এখন হচ্ছে কি আমাদেরকে এখানে শ্যাডো ব্যবহার করতে হবে, শ্যাডো। তো আমাদেরকে প্রথমে একটা হার্ড শ্যাডো দিতে হবে, এরপরে সফট শ্যাডো দিতে হবে। সো শ্যাডোটা প্রথমে আমি এই যে এখান থেকে এটা, এবার আমি শ্যাডো পাথ করব। এখান থেকে প্রথমে আমি এটা সেম ভাবে এটা রাউন্ড করে একটা পাথ করব। রাউন্ড করে একটা পাথ করলাম। এই পাথ করার পরে আমি এই যে অরিজিন মানে যে ইয়েটা আছে কালার ফিলটা নিচে একটা ফাঁকা লেয়ার নিলাম, ফাঁকা লেয়ার নিয়ে এবারে আমি সিলেকশন করলাম এই এই শেপটাকে, এটা পার্ট 2 করে দিই।
এবারে এখানে একটা ফেদার দেন, ফেদার দেন মোটামুটি মনে করেন যে 10 পিক্সেল একটা ফেদার দেন। ফেদার দিয়ে এবার এটার ভিতরে ব্ল্যাক অ্যাড করেন, ব্ল্যাক, অল্টার ব্যাকস্পেস দিলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো ব্ল্যাক অ্যাড করার পরে এবার এই ব্ল্যাকটাকে আপনি অপাসিটি কমাই দেন। প্রথমে একটু অপাসিটি কমাই দিলাম, এই যে হালকা একটু অপাসিটি কমাই দিলাম। এবারে এটার ভিতরে একটা অ্যাড মাস্ক অ্যাড করেন। এবারে অ্যাড মাস্ক অ্যাড করে ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুলটা নিয়ে এখানে উপরে ডিফল্টে ব্ল্যাক রেখে একটু ঘষেন, ঘষে একটু কমাই দেন, এই এদিক থেকে হার্ড কমাই দেন, আর এই জায়গা থেকে একেবারে সফটনেস বানায় ফেলাম। তাহলে কি হলো, মনে হলো কি একটা শ্যাডো পড়ছে, ঠিক না, নিচের দিকে। হ্যাঁ। বরাবর একটা শ্যাডো পড়ছে। এরপরে আপনি আরেকটা পাথ করেন, হচ্ছে গিয়ে একটু চাঁদ আকারে, চাঁদের মতো একটা পাথ করেন। জুয়েলারি যে শ্যাডো গুলো যেভাবে দেই আর কি, সেম। এবার সেম এটাকে 5 টু করে দিলাম। এবার এটাকে একটা ফেদার দেন সিলেকশন করে, ফেদার দিয়ে এটার আবার 10 পিক্সেল দেন, দিয়ে আবার একটা ফাঁকা লেয়ার নেন, নিয়ে আবার অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা নিচে একটা শ্যাডো দিয়ে দেন। তো এবার এখানে একটা শ্যাডো বলো, আবার এখানে একটা অ্যাড মাস্ক বসান। এবার ব্রাশ টুলটা নেন, নিয়ে এখানে উপরে ব্ল্যাক রেখে আপনি এটা একটু কমায় দেন, অপাসিটি ফলোটা একটু কমায় একটু ঘষে দেন পরিমাণ, মানে হালকার উপরে গেল আর কি শ্যাডোটা। এখন এটা একটু ভিতরের দিকে চলে গেছে, একটু মুভ টুলে টান দিয়ে একটু বাইর করে দেন হালকা, এই যে সাইডে একটু বাইর করে দিলেন, ব্যাস। অপাসিটি একটু কমায় দেন, ব্যাস। এখন কি হলো, যে মনে হলো কি একটা শ্যাডো পড়ছে নিচের দিকে। হুম। এবার এই সাইড দিয়ে হালকা একটা শ্যাডো দিয়ে দিতে হবে, এই যে এটার মতোই। তাহলে এই সাইড দিয়ে একটা শ্যাডো দিয়ে দিতে চাইলে এই সাইড দিয়ে একেবারে দিতে হবে হালকা আর কি, কাছ থেকে, একেবারে কাছ থেকে। সেম ভাবে আরেকটা ফাঁকা লেয়ার নেন, নিয়ে এটাকে ট্রান্সফার করলাম, এটাকে একটা 10 পিক্সেলটা ফেদার দিয়ে আবার ব্ল্যাক অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা ব্ল্যাক করে দিলাম। এবার এটাকে আপনি জাস্ট অপাসিটিটা কমায় একেবারে মনে করেন যে আমি 10-12 করে দিলাম, হালকা একটা শ্যাডো দেখা যাচ্ছে, ঠিক না। হ্যাঁ। 15 করে দিলাম, যাতে শ্যাডোটা একেবারে, বা 10 করে দিলাম যাতে হালকা দেখা যায়, ওই সাইডে বেশি শ্যাডো দরকার নেই, জাস্ট হালকা দেখা গেলেই হবে। এবার এই তিনটা লেয়ারকে আপনি একটা সিলেক্ট করে একটা গ্রুপে দিয়ে দেন, অর্থাৎ এটার নাম হচ্ছে শ্যাডো গ্রুপ, এই গ্রুপের নাম হচ্ছে শ্যাডো, শ্যাডো গ্রুপ। এখন কথা হয়েছে যে এই যে এইটা, এইটা কি আসলে, এইটা হচ্ছে কি আপনার যে স্মার্ট অবজেক্টটা আছে, সেই স্মার্ট অবজেক্টটা। এখন এখানে একটা স্মার্ট অবজেক্ট বসাইতে হবে, সেই জন্য আপনাকে একটা ফ্লায়ার নিয়ে আসতে হবে। মনে করুন যে আমি একটা ফ্লায়ার, এই নিচের যে ফ্লায়ারটা আছে অরিজিনাল, বা আমি এটা একটা ডাউনলোড করে নিয়ে আসি একটা ফ্লায়ার, আমাদেরটা এখানে বসাবো না, আমাদেরটা ডিরেক্টলি বসাবো আর কি। ফ্লায়ার সাইজ না, ফ্লায়ার ডিজাইনে যাই।
ক্রপ টুলটা দিয়ে এটাকে ক্রপ টুলটা দিয়ে এখান থেকে আনক্রাইজড করে দেন, কোনো সাইজ থাকবে না। তো এবারে আমি এটাকে মুভ টুলটা দিয়ে মুভ করে এই জায়গায় নিয়ে আসি। মুভ হইলো সে ইয়ে সহ মুভ হয়েছে। ক্রপ টুলটা নিয়ে আমি এই জায়গাটা ক্লিক করে এটাকে আমি কেটে ফেলি, পুরো একেবারে কেটে ফেললাম। এবারে আমি মুভ করি, এবারে জাস্ট অনলি ব্যাকগ্রাউন্ড আসছে। এবারে আমি মুভ করে এই জায়গায় এটা রাখলাম প্রথমে, রাখার পরে এবারে আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আসলে আমরা যে একটু কষ্ট করে এই ফ্লায়ারটা নিয়ে আসছি না এখানে নতুন করে, আমরা যদি ফ্লায়ার না নিয়ে আমরা যদি একটা ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে করতাম সেটাও করতে পারতাম। কিভাবে? ওটা আরো ইজি হইতো, বাট আমি একটু ফ্লায়ার দিয়ে একটু করতে চাইছি। ওটা কিভাবে, যেমন ধরেন এখান থেকে আমি যদি একটা সিলেকশন টুল নিতাম, মানে মকআপ গুলো সিস্টেমটা হচ্ছে এরকম, আপনারা তাহলে এইটাই করেন যে বেশি কষ্ট করার দরকার নাই। এভাবে একটা সিলেকশন নিয়ে ওইটার ভিতরে আপনি মনে করেন যে একটা কালার জেনারেট করে দিলেন। যেমন ধরেন আপনি একটা আপাতত এখান থেকে একটা কালার নিয়ে একটু ইয়েলো দিয়ে দিলাম, ব্যাস। আপনি চাইলে এইটারও এখানে বসা দিতে পারতেন। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে জাস্ট এভাবে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। সো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাওয়ার পরে এবারে আমি কি করব, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এই যে এটার কর্নারের বরাবর আর কি আমি এটাকে অ্যাটাচ করব। বাইরে চলে গেছে না অনেক ডিজাইন? বাইরে চলে গেলে কোনো সমস্যা নেই। ব্যাস আমি এখানে বসাই দিলাম। বসায় দেওয়ার পরে এবার এই সিলেকশনটাকে ক্লিক করেন, এটা ফালাই দিই। সিলেকশনটাকে ক্লিক করেন, ক্লিক করে এখানে একটা মাস্কের উপরে জাস্ট ক্লিক করেন। এবার দেখেন আপনার ওই যে বরাবর আছে না, ওই বরাবর হয়ে কেটে সে একেবারে ওইটা শেপের সাথে অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেল। সো আমাদের মকআপটা কিন্তু এবার এইটার নাম কি দিবেন জানেন? মকআপ। এটা ফালাই দেন, এইটার নাম দিবেন ব্যাকগ্রাউন্ড। এখন আপনি চাইলে এটা ফ্রি পিকে আপলোড করতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ আমাদের নিজেদের মকআপ। এটা কি ফ্লায়ার। এই স্টাইলে আপনি চাইলে যে কোনো মকআপ তৈরি করতে পারেন, যে কোনো মকআপ। সো আপনি এবার আমাদের ডিজাইনটা এটার ভিতরে বসাবো, আমাদের লক্ষ্য হয়েছে এটার মধ্যে আমাদের ডিজাইন বসানো। সো আপনাকে এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হবে, স্মার্ট অবজেক্টে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আপনি যে এত কষ্ট করে একটা ডিজাইন করলেন সেই ডিজাইনটা এনে এটার ভিতরে ছেড়ে দিতে হবে। দেখেন ডিজাইনটা এটার ভিতরে বসে গেল। এবারে জাস্ট আপনাকে কি করতে হবে, কন্ট্রোল এস, সেভ দিয়ে দিতে হবে, ক্লোজ। ডিজাইনটা কিন্তু এই মকআপের ভিতরে চলে আসবে। আচ্ছা, এখানে আমাদের একটু মানে চারো সাইড থেকে একটু কেটে গেছে তাই না? এই বাম দিকে উপরে একটু অড লাগছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কেটে যাওয়ার পিছনে কারণ আছে। কেটে যাওয়ার পিছনে কারণ হলো আমরা যে ডিজাইনটা করছি, আমরা এই যে ডিজাইনটা কি, এটাকে আমরা সরাসরি সরাসরি অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করা উচিত ছিল আমাদের। উপরটারে না করে সরাসরি এটাকে যদি করতাম তাহলে এটাই যে এখানে ওপেন হয়ে গেছে। মানে বাঁকা তারা যেগুলো আছে সেগুলোকে কি করতে হয়, সরাসরি ওপেন করতে হয়।
তাহলে এখন আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি এখানে রোটেট করে বসায় দিতে পারতেছেন। কন্ট্রোল ধরে এভাবে টেনে টেনে বসায় দিতে হইতেছে আর কি। কয়েকটা অপশন আছে। এরপরে আপনি এখান থেকে একটু অপাসিটিটা কমাই দেন, অপাসিটিটা কমাই দিয়ে এটাকে একটু ওয়ার্ক করে এদিকে চাপাই দেন। মানে আপনি একটু ওয়ার্ক করে আর কি এগুলো করে দিলে যাতে কি হবে, আপনার ডিজাইনটা যাতে নষ্ট না হয়ে যায়। দেন ইন্টার দেন, এরপরে অপাসিটিটা বাড়ায় দেন, এবারে সেভ দেন। ব্যাস, এবার কিন্তু আর কোনো কিছু কাটে না। সো এই সিস্টেমে আপনার একটা মকআপ কিন্তু তৈরি হয়ে গেল। তো সবাই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে একটা মকআপ তৈরি করা যায়? জি ভাইয়া। একটু ওয়ার্ক করে এগুলো এখানে সুন্দরভাবে বসাই দেওয়া যায়। ব্যাস, এবার সেভ দিয়ে দেন মকআপটা। পিএইচডি। আচ্ছা, আমি আর একটা ট্রাই করি, যে আমরা একটু এই যে খাটাখাটনিটা করলাম সেটা কমানোর আর একটা ট্রাই করি, দেখি যে এটা কমানোর কোনো অপশন আছে কিনা। যেমন ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে অল্টার ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে এবার এটা রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরাবো, ঘুরিয়ে আমি এই জায়গায় নিয়ে গেলাম। আমি প্রথমবারে যদি খাটাখাটি করে যদি আমি এটাকে ঠিকঠাক করে বসায় রাখতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু আমার এক ক্লিকে যাতে হয়ে যায়, দেখি এই সিস্টেমটা করা যায় কিনা। প্রথমটাই আমি একটু ওয়ার্ক করে আমি একটু ঠিকঠাক করে রাখতেছি এখন। হালকা একটু বাইরে দিয়ে দেন। প্রয়োজনে একটা স্ট্রোক তৈরি করেন। স্ট্রোক কিভাবে তৈরি করতে হয়, এই যে অরিজিনাল যেটা আছে সেটাকে সিলেকশন করেন, সিলেকশন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। একটা ফাঁকা লেয়ার নেন, এখান থেকে এডিটে যান, এডিট থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে আপনি একটা কালো ব্যাকগ্রাউন্ডের 1 পিক্সেল একটা স্ট্রোক করেন। তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম যে আমাদের দাগটা মানে দাগ হয়ে গেল, ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কতটুকু কাটাকাটি করা লাগবে বা ওয়ার্ক করা লাগবে। সো এবার আমরা এই যে ওয়ার্ক টুলটা নিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি কিন্তু একেবারে আরো সুন্দরভাবে একুরেটলি আমি চাপাই দিতে পারতাছি। থিমটা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে যাতে আমি আমার শেষ সীমানাটা আমি বুঝতে পারি। তো মকআপগুলো এর কাজ, মকআপগুলো একটু টাইম নিয়ে করতে হয় এই আর কি। এবার হয়েছে, এবার আমি ইন্টার দিলাম। আচ্ছা, এবারে আমি স্ট্রোকটা অফ করে দিই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এই পর্যায়ে এই ফ্ল্যাটটাকে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, ওপেন করার পরে আমি যদি, আচ্ছা না, আরেকটু কাজ বাকি ছিল। এই যে সিলেকশনটা করলাম, এটাকে এটাকে কেটে দিই। এই যে সিলেকশনটাকে করলাম, এবার এখান থেকে সিলেকশনটা ধরে তারপর এটার ভিতরে একটা অ্যাড মাস্ক বসাইতে হবে। অ্যাড মাস্ক বসানোর ফলে কি হলো, একেবারে একুরেটলি চারদিক থেকে কাটলো। এবারে আমি যদি অবজেক্টটাকে ওপেন করি, করে
আমাদের ডিজাইনটা যদি এটার ভিতরে বসাই তাহলে কি অটোমেটিকলি বসে কিনা আমি একটু দেখতে চাচ্ছি। যদি না বসে সেক্ষেত্রে আমাদেরকে একটু ম্যানুয়ালি করতে হবে। ব্যাস, একেবারে খুব সুন্দরভাবে বসে গেছে।